ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আপনাদের আজকের টিউটোরিয়াল শুরু করার পূর্বে একটি কথা বলে রাখি যে আপনারা আমাদের টিউটোরিয়ালগুলো অবশ্যই সিকোয়েন্সিয়ালি দেখবেন একটির পর একটি। অর্থাৎ আমরা কিন্তু খুব প্ল্যান করেই টিউটোরিয়ালগুলো বানিয়েছি। সো আপনারা যদি সিকোয়েন্সিয়ালি দেখেন তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। স্কিপ করে যদি আপনারা যান তাহলে দেখা গেল একটি হঠাৎ করে কোনো একটি জিনিস বুঝতে পারতেছেন না যে জিনিসটি যে টিউটোরিয়ালটি স্কিপ করেছেন সেই টিউটোরিয়ালই বলা ছিল। সেজন্য আহ ভিডিও টিউটোরিয়াল গুলো অবশ্যই সিকোয়েন্সালি দেখা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের টিউটোরিয়ালে যা শিখবো তা হচ্ছে আহ, আজকে হচ্ছে আমরা মাইক্রোসফট এক্সেলের টেক্সট অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলবো। অর্থাৎ টেক্সটের বিভিন্ন রকম অ্যালাইনমেন্ট আছে, আপনারা জানেন যারা এমএস ওয়ার্ডে বা বিভিন্ন টেক্সট ওয়ার্ড প্যাড বা টেক্সট প্যাডে কাজ করেছেন তারা জানেন যে টেক্সট অ্যালাইনমেন্ট অর্থাৎ টেক্সট অ্যালাইনমেন্ট বলতে বোঝাচ্ছে কি সেন্টারে নিয়ে যাওয়া বা লেফট সাইডে রাইট সাইডে নিয়ে যাওয়া। এগুলো দেখবো এক্সেলে কিভাবে করা যায়। এবং ফন্ট নিয়ে কথা বলবো, বিভিন্ন ধরনের ফন্ট নিয়ে বিভিন্ন রকমের কথা আছে যে ফন্টের সাইজ কিভাবে বাড়ানো যাবে কমানো যাবে, অথবা ফন্টকে কিভাবে হচ্ছে বিভিন্ন ধরনের এটাকে কি বলে ফন্ট স্টাইল কিভাবে চেঞ্জ করা যায়, অর্থাৎ বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া যায়। তারপরে তারপরে টপিকসটি হচ্ছে মার্জ সেল। অর্থাৎ আমরা তো দেখেছি যে এক্সেলে অনেক হচ্ছে এক্সেল মানেই হচ্ছে সেল। তো সেলগুলোকে কিভাবে মার্জ করার প্রয়োজন হলে মার্জ করা যায় কিভাবে, অর্থাৎ দুইটি বা তিনটি সেলকে কিভাবে একটি সেল বানানো যায়। এরপরে হচ্ছে র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটটা হচ্ছে একটি সেলেই দুটি বা তিনটি লাইন বা একের অধিক লাইন থাকলে সেটি কিভাবে করা যায়, র্যাপ টেক্সট, এটাকে র্যাপ টেক্সট বলা হয়। এরপর হচ্ছে রোটেটিং টেক্সট। রোটেটিং টেক্সট মানে হচ্ছে টেক্সটকে কিভাবে রোটেট করা যায়, অর্থাৎ টেক্সটকে কিভাবে হচ্ছে ভার্টিক্যালি আর হরিজন্টালি মুভ করা যায়। তো, চলুন আমরা শুরু করি এক্সেলের, সরাসরি এক্সেলে চলে যাই। আচ্ছা, প্রথমে হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। ধরি আমাদের এখানে কিছু টেক্সট আছে। উম, তো এই ধরনের কিছু নেম আছে। তাদের হচ্ছে জেন্ডার, জেন্ডার মেল, এটা হচ্ছে সরি ফিমেল। এরপরে তাদের এস থার্টি, তারপরে 80, তারপর হচ্ছে 56, 29। তো এই ধরনের আছে। তো দেখুন এখানে যে ব্যাপার যে আমরা যদি এটাকে একটু বড় করে দিই, রো গুলাকে, রো হাইটটা যদি বাড়াই দেই তাহলে খুব সহজে বোঝা যায়। দেখুন এখানে হচ্ছে এটা একটু জুম করে আমি যে প্রথম টিউটোরিয়ালে বলেছিলাম যে এটা হচ্ছে একটা স্কেল, এটা ছোট বড় করলে আপনি এই আপনার এক্সেল শিটটা জুম ইন জুম আউট হবে। তো সেটা দেখিয়ে দিই। দেখুন প্লাস সাইনে ক্লিক করলে জুম ইন হবে, এটা ধীরে ধীরে বড় হচ্ছে। তো দেখুন এখানে আমরা যে লেখাগুলো লিখছি সবগুলাই কিন্তু একদম সেলের নিচে, প্রত্যেকটা সেলের নিচে নিচে চলে গেছে এবং হচ্ছে এইগুলা হচ্ছে লেফট সাইডে আছে, আবার এইগুলা হচ্ছে রাইট সাইডে আছে। তো সবগুলাকে আসলে এটা কেমন দেখা যাচ্ছে, এটা ভালো দেখা যাচ্ছে না। তো সেজন্য আমরা করব কি সবগুলোকেই সেন্টারে নিয়ে মিডিলে নিয়ে যাব এবং হচ্ছে সেন্টারে নিয়ে যাব, যেটা যেভাবে প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই যে সবগুলোই সিলেক্ট করে করতে পারি, সবগুলো সিলেক্ট করলাম করে এখানে দেখুন এইগুলো হচ্ছে অ্যালাইনমেন্টের জন্য এই কয়েকটা অপশন হচ্ছে, এটা হচ্ছে হোম ট্যাবেই থাকবে, ইনসার্ট বা পেজ লেআউটে কিন্তু থাকবে না, এটা অবশ্যই হোম ট্যাবের মধ্যে থাকতে হবে। বাই ডিফল্ট এক্সেল ওপেন করলে হোম ট্যাবেই থাকে। তো হোম ট্যাবের মধ্যে এই অংশটা হচ্ছে আমার অ্যালাইনমেন্টের জন্য। আমরা যেহেতু সেন্টারে নিয়ে যেতে চাই তাহলে আমরা এই যে মাঝখানে এটা দেখুন মিডল অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনে ক্লিক করলে সবগুলো মিডলে চলে গেছে। কিন্তু এটা হচ্ছে রাইট সাইডে আছে এবং এগুলা লেফট সাইডে আছে। এদিকে লেফটে কিন্তু এই রো এর মাঝখানে আছে কিন্তু কলামের জন্য লেফট সাইডে চলে গেছে।
তো আবার আমরা সিলেক্ট করে দেখি, এবার হচ্ছে এই যে নিচের লাইনের এই যে এটা হচ্ছে সেন্টারে ক্লিক করলাম, তাহলে দেখুন এখন সবগুলো সুন্দর হয়েছে, সবগুলো হচ্ছে মিডিল এবং সেন্টারে রয়েছে। তাহলে এটা হচ্ছে আমরা একটু ইয়া করে দেই, বোল্ড করে দেই। এবং আচ্ছা, এটা আমি প্রথম দিন বলছিলাম যে এগুলোকে বর্ডার্স করে দেওয়া যায়, এখান থেকে অল বর্ডার্স, প্রথম টিউটোরিয়ালে আমি বলছিলাম এটা, অল বর্ডার্স দিলাম, তাহলে এখন এটা টেবিলের মতো হয়ে গেছে, সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তাহলে এই হচ্ছে অ্যালাইনমেন্ট। এখন আমি যদি এগুলাকে আবার সবগুলাকে রাইটে নিয়ে যেতে চাই, তাহলে এই যে এখানে ক্লিক করলে অ্যালাইন টেক্সট রাইট, সবগুলো রাইটে চলে গেল। আবার লেফটে নিয়ে যেতে চাই, সবগুলো লেফটে। আবার যদি সবগুলো আমি চাই যে সবগুলো হচ্ছে উপরে থাকবে, অথবা চাই যে নে এই যে শুধু শিরোনামগুলা একদম সেলের উপরে উপরে থাকবে, তাহলে আমি এই যে এটাতে ক্লিক করব। তাহলে এই রো এর এগুলা সবগুলা হচ্ছে একদম, এটাকে কি বলে, টপ অ্যালাইনে চলে গেছে, আর বাকি সবগুলা কিন্তু মিডল অ্যালাইনে রয়েছে। আর যদি আমি চাই যে আমার এটা হচ্ছে বটম অ্যালাইনে থাক, তাহলে এখানে হচ্ছে বটম অ্যালাইনে ক্লিক করলে এটা বটম অ্যালাইনে চলে যাবে। কিন্তু এটা ভালো দেখাচ্ছে না, আমি মিডিলেই দেই, মিডিলেই ভালো দেখাচ্ছে। অনেক সময় প্রয়োজন হয় যেগুলা হচ্ছে বটমে বা টপে রাখার জন্য। আচ্ছা, তো এই ছিল হচ্ছে অ্যালাইনমেন্ট নিয়ে কথাবার্তা। মোটামুটি এই অ্যালাইনমেন্টের জন্য আপনার সবসময় মনে রাখবেন যে এই কয়েকটা অপশন। আচ্ছা, এরপরে আমাদের যেটা ছিল হচ্ছে ফন্ট। আচ্ছা, ফন্ট কি আপনারা যারা টেক্সট নিয়ে এর আগে কাজ করেছেন, এমএস ওয়ার্ড বা টেক্সট প্যাডে বা ওয়ার্ড প্যাডে, তারা জানেন যে ফন্ট হচ্ছে এগুলা হচ্ছে এগুলাকে বলা হয় ফন্ট, একটা ফন্ট এগুলাকে ছোট বড় করা যায়। তো আপনি এই যে আমি যেমন কিছুক্ষণ আগে এটা বোল্ড করেছি, এটা সিলেক্ট করে এটা ক্লিক করে এটা বোল্ড হয়ে গেছে। এটাকে আমি চাচ্ছি যে একটু, এগুলো সবগুলাতে একই সাইজে আছে, সবগুলো কিন্তু 11 সাইজ, ফন্ট সাইজ হচ্ছে 11, হ্যাঁ এটা হচ্ছে ফন্ট সাইজ 11। তাহলে আমি চাচ্ছি যে আমার শিরোনামটা, সেটাকে আমি ইয়া করে দেবো, একটু বড় করব। তাহলে এটা সিলেক্ট করলাম, এই তিনটা সেলে একসাথে সিলেক্ট করলাম, করে এটাকে আমি একটু বাড়ায় দিলাম, এটা 11 আছে, তো এটাকে আমি 16 করে দিলাম। তাহলে দেখুন এটা একটু বড় দেখা যাচ্ছে। আমার এটা ফন্ট সাইজটা এখন হয়ে গেছে এটা 16, আর এগুলো কিন্তু 11এই রয়েছে। আচ্ছা, আমি চাই যে নামগুলার একটু ফন্ট সাইজটা একটু বড় হবে, কিন্তু এই যে শিরোনামের চাইতে ছোট হবে। তাহলে আমি চাই যে সবগুলো 11 আছে, এটা চাই যে নামগুলা হবে 14। তাহলে দেখুন এটা কিন্তু একটু বড়, এটা কিন্তু 11 আর এটা কিন্তু 14। তো এইভাবেই আপনি ফন্টের সাইজ চেঞ্জ করতে পারেন। ফন্টের সাইজ চেঞ্জ করার জন্য যেটা যেটা চেঞ্জ করবেন সেটা সিলেক্ট করে এখানে সাইজটা দিলেই এটা বড় ছোট হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে ফন্ট কিভাবে চেঞ্জ করবেন। ফন্টের বিভিন্ন ফন্ট আছে, এখানে ফন্টের নেম আছে। তো যেটা চেঞ্জ করবেন সেটা, আমি চাচ্ছি যে আমার শিরোনামটা একটু ভিন্ন টাইপের থাক। আহ, এটা যদি দেই তাহলে দেখুন শিরোনামটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ যেটার ফন্ট আপনি চেঞ্জ করতে চান সেটা সিলেক্ট করে এইখানে ওই ফন্ট নেমটা সিলেক্ট করে দিতে হবে, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। আপনি যেরকম দিবেন সেরকম হয়ে যাবে। আমি চাচ্ছি যে নেম গুলো একটু চেঞ্জ থাক, তাহলে নেম গুলো একটু এরকম থাকবে। চাচ্ছি যে এস, এটাও একটু চেঞ্জ হবে, তাহলে এসটা যদি এরকম দেই এরকম হবে। আপনি যেরকম দিবেন সেরকম হবে, এটা আপনার আপনার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এরপর বলছিলাম যে, কি বলছিলাম, এরপরে হচ্ছে মার্জ সেল। মার্জ সেলটা খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস এখানে। মার্জ সেল হচ্ছে মার্জ সেলের জন্য অনেক সময় প্রয়োজন হয় এরকম যে, আমি মনে করি আমার একটা টেবিল আছে, টেবিলে হচ্ছে আহ, এখানে ধরলাম যে একটা স্কুলের স্টুডেন্টদের ইনফরমেশন একটা টেবিল, এখানে ধরলাম যে ক্লাস নেম, এখানে ক্লাস নেম, ফন্ট নরমাল ফন্ট দেই একটা, এরিয়াল, টাইমস নিউ রোমান। আপনারা কিন্তু একটা জিনিস বলিনি, এটা হচ্ছে সিলেক্ট করে এখানে লিখেও দিতে পারেন আপনার ফন্টের নামটা, এখানে লিখলে এটা চলে আসবে।
কি একটা ফন্ট আছে না, ক্যালিব্রি, যদি আমি এই যে সিএ লিখলেই ক্যালিব্রি লিখলাম, ক্যালিব্রি চলে আসছে, তাহলে এটা কিন্তু এখন ক্যালিব্রি হয়ে গেছে। এটাকে যদি টাইমস নিউ রোমান টাইমস লিখলে এই যে তহমাত, তহমাত চলে আসছে। এরকম আপনি লিখেও চেঞ্জ করতে পারেন। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, টাইমস নিউ রোমান দিলাম, সাইজ ছোট করে দিলাম, ক্লাস নেম এদিকে হচ্ছে থাকবে হচ্ছে, আমি চাচ্ছি যে এরকম থাকবে, স্টুডেন্ট, এখানে থাকবে হচ্ছে মেল, এখানে থাকবে হচ্ছে ফিমেল। আচ্ছা, তাহলে এখানে ক্লাস নেম দিলাম, এখানে হচ্ছে 6 7 8। তো আমার এই যে মেল ফিমেল এটা হচ্ছে কি নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট, তাহলে কি হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টটা আমি চাচ্ছি যে নাম্বার অফ স্টুডেন্টটা হচ্ছে এই দুইটার উপরেই থাকে এখানে, এবং এখানে কোনো ইয়া থাকবে না, এখানে কোনো বর্ডার থাকবে না। তাহলে আমি কি করতে হবে, এই দুইটা সেলকে মার্জ করে দিতে হবে। তাহলে নাম্বার অফ স্টুডেন্ট, আমরা কিন্তু টেবিলে এরকম এরকম করি, আপনারা হয়তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কি কি বলতে চাচ্ছি। এখানে নাম্বার অফ স্টুডেন্টটা হচ্ছে একটা সেলে থাকবে এবং ওই সেলের নিচে দুইটা সেল থাকবে, একটাতে মেল একটাতে ফিমেল। আচ্ছা, তাহলে আমরা এটাকে কি করব, এটা করার জন্যই মার্জ করা হয়। মার্জ সেল করলে দেখুন এটা নাম্বার অফ স্টুডেন্ট হয়ে গেছে এবং মেল ফিমেল দুইটার নিচে আলাদা হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, আমি যদি এইটাকে একটা টেবিল মনে করি, এটা বর্ডারটা দিলে বোঝা যাবে ভালো। তাহলে আমার কি প্রয়োজন, এখন এই ক্লাস নেমটাকেও মার্জ করে দিতে হবে। তাহলে ক্লাস নেম মার্জ করে দিলাম, তাহলে এটা হচ্ছে ক্লাস নেম আর এটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট, এটাকে আমি টপে দিয়ে দিই, তাহলে ভালো বোঝা যাবে। আচ্ছা, এখন বোঝা যাবে। ক্লাস নেম, নাম্বার অফ স্টুডেন্ট, মেল ফিমেল। আচ্ছা, এগুলাকে মিডল অ্যালাইনমেন্টে দেই, সবগুলোই মিডল দেই। তাহলে এখানে বোঝা যাচ্ছে, এখানে ধরেন আমি ধরলাম এটা 30, ফিমেল আছে 23, 7 এ একটু কম দিই 25, এখানে দিই 20, এখানে দিই 25, এখানে দিই 70। তো এইভাবে এটা হচ্ছে মার্জ, এখানে আমি দুইটা সেল একসাথে মার্জ করলাম। আমি যদি এই দুইটা সেলকে মার্জ করতে চাই, তাহলে এখানে মার্জ করলে এই দুইটা সেল একটা হয়ে যাবে। আমাদের এই চারটা সেলকে যদি মার্জ করতে চাই, তাহলে এখানে ক্লিক করবো, প্রথমে ডিমার্জ হলো, পরে মার্জ হয়ে গেছে, মার্জ। সুন্দর। এটাকে যদি আমি আবার আগের মতো করতে চাই, তাহলে এটা সিলেক্ট করে এখানে ক্লিক করলে আবার আগের মতো হয়ে যাবে। বর্ডারটা থেকে গেছে, বর্ডারটা আপনি এখান থেকে নো বর্ডার করে দিতে পারেন, নো বর্ডার দিলে কোনো বর্ডার থাকবে না। তাহলে আমি মার্জ করতে চাইলে এখানে ক্লিক করলে এটা মার্জ হয়ে যাবে, মানে একটা হয়ে যাবে, চারটা সেল মিলে একটা সেল হয়ে যাবে। এই ছিল মোটামুটি মার্জ নিয়ে কথা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, মার্জ করা কেন প্রয়োজন হয় সেটা এটা দেখলেই বুঝতে পারছেন যে কেন মার্জ করতে হয়। আচ্ছা, এখন এর পরের টপিক হচ্ছে রোটেটিং টেক্সট। আচ্ছা, র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট হচ্ছে কি, আপনি আমার যদি এরকম হয় এক্সেলে, এটাকে যদি এরকম হয় যে এখানে আমার রেজা, এবং এর নিচের লাইনে আমরা লিখতে চাই যে আই এম বাংলাদেশি, তাহলে এই যে ইন্টার দিলাম, নিচের লাইনে গেল না। হুম, এখানে যদি এন্টার দেই, তাহলে নিচের নিচের সেলে চলে যাচ্ছে, আমরা চাচ্ছি এই সেলেই একটা আরেকটা লাইনে চলে যাবে। তাহলে আমরা করতে পারি, এটার জন্য করতে হয় কি, যেখানে নিউ লাইন হবে, যেখানে হবে এটাতে ক্লিক করে আমি যদি এন্টার দিই, তাহলে কিন্তু যাচ্ছে না। তাহলে কি করতে হবে, অল্টার এন্টার চাপতে হবে, তাহলে নিচের লাইনে গেল, তাহলে হবে আই অ্যাম এ বাংলাদেশি। তাহলে এখন দেখেন দুই লাইন হয়ে গেছে, এটাকে বলা হয় র্যাপ টেক্সট। অথবা আপনি এটা লেখার পরে এখানে লিখলাম
এখানে লেখার পরে এইভাবে লেখার পরে যেখান থেকে আপনি সেকেন্ড লাইন করতে চান সেখানে ক্লিক করে অথবা এটাকে ক্লিক করে এই যে র‍্যাপ টেক্সট দিলে এটা নিচে চলে যাবে। এটাকে দিতে হবে অল্টার মেনলি অল্টার ইন্টার দিলেই নিচের লাইনে চলে যাবে। তাহলে সে লাইন বাড়ানোর জন্য আমাদেরকে কি করতে হবে? অল্টার ইন্টার দিতে হবে। এখানে যদি রেজা নামটা নিচে থাকবে যদি আমরা চাই, তাহলে রেজার পূর্বে ক্লিক করে অল্টার ইন্টার দিলে এটা নিচের লাইনে চলে যাবে। এটা রো হাইটটা কম জন্য এটা দেখা যাচ্ছে না, রো হাইটটা একটু বাড়ায় দিলাম, দেখা যাচ্ছে। এটা হচ্ছে র‍্যাপ টেক্সট। র‍্যাপ টেক্সটের কাজটা হচ্ছে কি, এক লাইন একটা সেলেই অনেকগুলো লাইন করানোর জন্য আমরা র‍্যাপ টেক্সট করে থাকি। এবং র‍্যাপ টেক্সটটা করা হয় কন্ট্রোল প্লাস এন্টার দিয়ে। কন্ট্রোল প্লাস হচ্ছে এন্টার। এটা হচ্ছে র‍্যাপ টেক্সট করার জন্য। র‍্যাপ টেক্সট করার জন্য কন্ট্রোল এন্টার ক্লিক করতে হয়। আচ্ছা, এরপরে এরপরের টপিক হচ্ছে রোটেটিং টেক্সট। আচ্ছা, রোটেটিং টেক্সট মানে হচ্ছে এই যে টেক্সটটা এটা 6 আছে, আমি চাই যে এগুলা প্রত্যেকটাই হচ্ছে ভার্টিক্যালি লেখা থাকে, অর্থাৎ এদিকে থাকে। তাহলে এখানে ক্লিক এটা সিলেক্ট করে এই দেখুন এখানে আমরা এটা বলছিলাম যে হচ্ছে কি অ্যালাইনমেন্টের পাশে এখানে এবি লেখা আছে, ওরিয়েন্টেশন, এটাতে ক্লিক করলেই দেখাচ্ছে ভার্টিক্যাল টেক্সট। এই দেখুন 6 7 এভাবে আসতেছে। তারপরে আমরা যদি এটাকে আবার এটাতে ক্লিক করে আচ্ছা, আমরা এটাকে আগের অবস্থায় নিয়ে আসি। কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় চলে যাবে, কন্ট্রোল জেড। আচ্ছা, তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করে যে রোটেট করতে চাই অ্যাঙ্গেল ক্লকওয়াইজ, বিভিন্ন ফরম্যাট আছে, আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। রোটেট ভার্টিক্যাল টেক্সট, এই যে অ্যাঙ্গেল ক্লকওয়াইজ এরকম হচ্ছে, আবার অ্যাঙ্গেল কাউন্টার ওয়াইজ। তো আমরা চাচ্ছি এরকম হোক। এই যে এটা প্রয়োজন হতে পারে, এজন্য এটা দেখালাম। এটা হচ্ছে কোথায়, এটা সিলেক্ট করে এই যে এবি এর মধ্যে এটা একবার ক্লিক করলেই রোটেট টেক্সট আপ, তাহলে এরকম হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি রোটেট টেক্সট ডাউন দেই তাহলে এরকম উল্টো দিকে হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম আছে, আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি কেমন হয়েছে সেটিও জানাতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।